ওকে, তো আমরা আহ, আজকে আমাদের অন পেজ এসইওর সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে। তো আজকের টপিক হচ্ছে আমরা একটি ওয়েবসাইটের অন পেজ এসইও এবং কিভাবে করতে হয়। কালকে আমরা একটি ক্লাস করছিলাম এবং প্লাগইন কি এইগুলো আমরা আগের ক্লাসগুলো আমরা জেনেছি। তো প্লাগইন ইনস্টল করব কিভাবে এবং কিছু আমরা প্লাগইনের নাম জানছিলাম, যেমন র্যাঙ্ক ম্যাথ, অল ইন এসইও এবং ইয়োস্ট এসইও গুলা। তো এই এসইও প্লাগইন ব্যবহার করে কিভাবে এসইও করতে হয় একটি কন্টেন্ট কিভাবে আহ, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো এই কন্টেন্ট পোস্ট বা পেজকে, যে কোনো একটা কন্টেন্ট দিল, তো ওই টপিকে ওখানে পোস্ট মানে ওখানে সাবমিট করতে হবে ওয়েবসাইটে, তখন এটা আপনি কিভাবে করবেন। কালকে আমরা শিখছিলাম যে একটা কন্টেন্ট অলরেডি আছে কিভাবে ওটা অপটিমাইজ করা। আর আজকে আমরা শিখবো একটা কন্টেন্ট আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে, এবার আমি ওয়েবসাইট কিভাবে বসায় সবকিছু সাবমিট করব, পাবলিশ করব, বুঝতে পারছেন। কালকে আমরা র্যাঙ্ক মার্ক দিয়ে কিভাবে কি করতে আমরা শিখেছি, কিন্তু প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখিনি, এগুলো আমরা জানবো। তো অন পেজ এসইও বলতে আমরা সকলে জানি একটা ওয়েবসাইট কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্টের যেগুলো প্রবলেমগুলো সেগুলো সলভ করে দেওয়াকে, ওয়েবসাইটের ভিতরের অংশকে সলভ করে দেওয়াকে এটা অন পেজ এসইও আমরা বলি। তাহলে আমরা ফার্স্ট অফ অল প্রথমেই আমার এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমার কাজ করতেছে না, তো এটা আমার ওয়েবসাইট। তো আমরা আগের ক্লাসগুলোতে জানছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে হলে ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস বা অ্যাক্সেস লাগে, ইউজার নেম বা পাসওয়ার্ড লাগে। যেমন ফেসবুকে ঢুকতে হলে অবশ্যই আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড লাগে, ঠিক তেমনইভাবে একটা ওয়েবসাইটে ঢুকতে হলে তো ওখানে ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে একটা স্ল্যাশ দেব, ঠিক আছে। একটা স্ল্যাশ দেওয়ার পর ডাব্লিউপি অ্যাডমিন লেখার পরে আমার এটা হয়তো সেভ করা আছে, এখানে অটোমেটিক ঢুকে যাচ্ছে। তো আপনাকে দেখালাম যে এর আগে ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে ঢুকবো, ঠিক আছে। তো এখানে দেখি ইন্টারফেস করি, অটোমেটিকলি আমার সেভ যেহেতু করা আছে, তো এটা অটোমেটিক একটা ইন্টারফেস দেখতে পেলাম। এটা একটা ড্যাশবোর্ড, একটি আমি এখানে দেখতে পারতেছি এমন একটি ওয়েবসাইট, এই যে এখানে এমন একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে এগুলা আছে, এখানে এগুলা আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট ভিতরে ঢুকে এইগুলা এরকম দেখতে পাচ্ছি। তো কালকে আমরা এসব টুলস নিয়ে আলোচনা করছি, পোস্ট কি, মিডিয়া কি, পেজ কি, কমেন্ট কি, হ্যাঁ, প্লাগ ইন কি, এইগুলো সম্পর্কে আমরা কালকে জেনেছি, তাই না। কালকে ক্লাসগুলোতে আমরা পেয়েছি, কালকে ভিডিওগুলো সবাই রিকিপ করবেন। তো পোস্ট কালকে আমরা পোস্টের জন্য পোস্ট একটি কন্টেন্টের পোস্ট মানে পোস্ট পেজ থাকে না একটা ওয়েবসাইটে, তো পোস্ট গুলাকে কিভাবে অপটিমাইজ করা জাস্ট এটা আমরা দেখছিলাম। কিন্তু আজকে আমরা জানছিলাম, কিন্তু পেজ আমরা জানি না, কিন্তু পেজ পোস্ট সেম, অন পেজ এসিও পেজ পোস্ট সব সেম, ঠিক আছে। একই, একটা বুঝলে একটা ইজি হয়, কোনো পেইন নাই, সমস্যা নাই। তো আমরা কিছু প্লাগইনের নাম জেনেছি, ইয়োস্ট এসিও, র্যাঙ্ক ম্যাথ এসিও আর অল ইন ওয়ান এসিও। তো আমরা আজকে একটা প্লাগইন ইউজ করি। প্লাগইন কি একটা প্লাগইন হচ্ছে, প্লাগইন ব্যবহার করলে আমাদের ওই কাজকে সহজে মানে করা যায়। ধরেন একটা ভিপিএন অন করলে প্রতিটা সার্ভারে যেমন ঢোকা যায় না, জাস্ট ধরে মানে ঢোকা যায়, ঠিক তেমনি একটা প্লাগইন, ওটা হচ্ছে ধরেন একটা ইনস্টল করে রাখলে ওটা আমার প্রত্যেকটা কাজকে ইজি করে দেয় সে, ঠিক আছে। তো ওইটা আমরা ইনস্টল করব। তিনটা প্লাগইন নাম জানলাম, ওটা কি? অল ইন এসিও, ইয়োস্ট এসিও, র্যাঙ্ক ম্যাথ এসিও। এখন প্রথমেই উঠে লিখে নেন, সবাই লিখে নেন। তাহলে আমরা তিনটা প্লাগইনের নাম জানলাম। তো বর্তমানে মোস্ট ফেভারিট মানে মোস্ট টপ প্লাগইন হচ্ছে ইয়োস্ট অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ। তো আমার কাছে র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে, অনেকের কাছে ইয়োস্টও ভালো লাগে। তো অনেকে ইয়োস্ট অনেক ইউজ করে, কিন্তু আমার কাছে র্যাঙ্ক ম্যাথটা স্কোর দেখা যায়, এই ক্ষেত্রে ভালো লাগে। তো কালকের ক্লাসে আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে কেমনে কি থাকে এইগুলো আমরা জেনেছি, কালকে জেনে নেবেন। আজকে আমরা ইয়োস্ট এসেও তা আমরা তিনটা প্লাগইন সম্পর্কে জানলাম এবং বর্তমানে সবচেয়ে মোস্ট ফেভারিট প্লাগইন র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসিও, অল ইন ওয়ান। তো এখন আহ, তিনটা ফেভারিট, এখন যার এটা মানে মানে ইজি ফিল করে সেটা সে হচ্ছে ইউজ করে, ঠিক আছে। তো আমার কাছে র্যাঙ্ক ম্যাথ ইউজ হয়, ভালো লাগে, তো র্যাঙ্ক ম্যাথ আমি ইউজ করি। অনেকে ইউজও করি, আবার অল ইন ওয়ান এসিওটা করি। এখন কোথায় কখন কি করবো, তাই না। এখন আমি যদি ওয়েবসাইট
ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, রাইট? তো এই ওয়েবসাইটটা ক্লায়েন্টের। এখন ওয়েবসাইটটা অনেকে কাজ করছে, আমার মতো এই সেক্টরটা কাজ করতে পারে বা অনেকে কাজ করছে। তো করার পরে সময় দেখা যাচ্ছে এখানে একটি প্লাগইন এখানে ইনস্টল করা থাকতেই পারে। ইয়োস্ট প্লাগইন ইনস্টল করা থাকতে পারে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করা, অল ইন ওয়ান এসইও থাকতে পারে, তাই না? কিন্তু আমরা এখানে দেখতেছি কোনো ধরনের একটি প্লাগইন চিহ্ন নাই, ঠিক আছে? তো এখন অনেক সময় থাকবে না, তখন আমি নিজের মতো করে করতে পারবো। তখন আমি নিজের মতো করে একটা প্লাগইন ইনস্টল করে আমি কাজ করবো। কিন্তু যখন যদি থাকে ইয়োস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাথ এসইও, তখন আমার কিন্তু ওই প্লাগইনটা ধরে কাজটা করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে যদি পারমিশন দেয় চেঞ্জ করে আপনি করবেন, কিন্তু আপনি হুট করে যে প্লাগ ইন চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করবেন, আপনি এগুলো পারবেন না। ক্লায়েন্টকে আর ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি পারমিশন নেবেন। সেক্ষেত্রে সেজন্য আমাদেরকে সকল প্লাগইনের ব্যবহার কিভাবে করতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে। তো কালকে আমরা র্যাঙ্ক ম্যাথের কিভাবে অপটিমাইজ করতে হয়, র্যাঙ্ক ম্যাথে কেমন কি ফর্মে থিম আছে এগুলো আমরা সামনে জেনেছি। কিন্তু আজকে আমরা একটা প্লাগইন ইনস্টল কিভাবে করতে হয়, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন কি, মানে এগুলো ইনস্টলের বিষয়টা শিখবো। ইনস্টল করে আমরা ইয়োস্ট এসইও দিয়ে একটি কন্টেন্টকে, আমাদের মূল আলোচনা কালকে হচ্ছে যেহেতু ছিল একটা কন্টেন্টকে অ্যানালাইসিস করে এসইও করা, আর আজকে হবে একটি ক্লায়েন্ট আপনাকে একটি কন্টেন্ট দিল, বললো আমার এই ওয়েবসাইটে তুমি পাবলিশ করে দাও প্লাস এসইও করে দাও। হতে পারে না? 10টা পেজের কন্টেন্ট দিয়ে দিল, 10টা পেজের কন্টেন্ট লিখে দিল রাইটারকে দিয়ে, লিখে দেওয়ার বলতেছে আমার এই তুমি 10টা পেজ তুমি আমার ওয়েবসাইটে পাবলিশ করো বা লিখো, ওইগুলো কপি করে পেস্ট করো, প্লাস ওইগুলো এসইও করে দাও, মানে র্যাঙ্কিং করে দাও, মানে ইয়ে করে দাও, স্কোর তুলে দাও, ঠিক আছে? তো এর আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন যে র্যাঙ্ক ম্যাথে স্কোর থাকে 100% থেকে 100% স্কোর থাকে, ওখানে 80 প্লাস করলে এসইও হয়ে যায়। কিন্তু ইয়োস্ট এসইওটা এসইও গ্রিন সিগন্যাল দেখা যায়, ওই গ্রিন সিগন্যাল যতক্ষণ দেখা যাবে না ততক্ষণ আমাদেরকে ওই অপটিমাইজ করতে হবে। কিছু ভুল থাকে, ওই ভুলগুলা সলভ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট অফ অল প্রথমে ঢুকে দেখতেছি এখনো এখানে প্লাগইন নেই। তখন আমাদের অবশ্যই প্রথমে আমাদের কাজ এই টুলস গুলোর ভিতরে আমরা দেখছি প্লাগইন একটা টুলস আছে। প্লাগইন টুলে ক্লিক করার পরে তো আমরা এখানে দেখতেছি অ্যাড নিউ প্লাগইন। তো অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছি বিভিন্ন লিস্ট, এখানে প্লাগইনের খামার, ঠিক আছে? এখানে প্লাগইনের খামার। তো এর ভিতর থেকে আমরা 3টি প্লাগইন নিয়ে কাজ করব। কি কি? র্যাঙ্ক ম্যাথ, অল ইন এসইও, ইয়োস্ট এসইও, তাই না? আজকে আমরা এখানে সার্চ করব ইয়োস্ট, আমরা এখানে ইয়োস্ট লিখে, এই যে ইয়োস্ট ওয়াই ও, আচ্ছা আমরা লিখি ওয়াই ও এ এস ইয়োস্ট এসইও, হ্যাঁ, ইয়োস্ট এসে সার্চ করব। করার সময় এই যে প্রথমে চলে আসবে, ঠিক আছে? এখানে আমার আপডেট, আমার ইনস্টল করা আছে তো তাই জন্য আপডেট চাচ্ছে। কিন্তু এই যে অনেক সময় যাদের এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এটা র্যাঙ্ক ম্যাথ, ওকে? র্যাঙ্ক ম্যাথ লিখে যদি সার্চ করে র্যাঙ্ক ম্যাথ এসে প্লাগইন ইনস্টল, যেটা আপনার সুবিধা হয়, যেটা ভালো হয় সেই প্লাগইনটা করবেন। এই যে আবার যদি আমরা অল ইন এসইও লিখি, অল ইন ওয়ান এসইও, অল ইন ওয়ান এসইও দিয়ে করি, এই যে অল ইন ওয়ান ইনস্টল করব। এই যে ইনস্টল যদি করি এভাবে ইনস্টল করব, ঠিক আছে? ইনস্টল করার পরে যে অ্যাক্টিভ করব, এখানে প্লাগইন অ্যাড করা হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এখানে চলে আসবে, দেখেন, খেয়াল করেন, ওয়েট, আমার প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে যাব এবার। আচ্ছা, প্লাগইনে যাওয়ার পর অল ইন ওয়ান এসইওটা প্লাগইন একটু প্রবলেম, এই যে এখানে চলে আসছে, দেখছেন? এই যে দেখছেন প্লাগইনে কিন্তু এটা অল ইন ওয়ান এসইও এখন চালু হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি না এই হুট করে, ধরেন আমি হুট করে চালু করে ফেলাম, যেহেতু আপনার বিজ্ঞানার, তো চালু হয়ে গেল, আপনি অ্যাক্টিভ করে ফেলেন, তখন আপনি ভাবতেছেন র্যাঙ্ক ম্যাথ কিভাবে ব্যবহার করব, তখন আমি, আর আরেকটা বিষয়, আর এটা পরে বলছি। তো এখন আমি এটা ডিরেক্টিভ করব কিভাবে, তখন আপনি প্লাগইনে চলে যাবেন, প্লাগইন লিস্ট, এই প্লাগইন ক্লিক করার পরে এখানে একটা লিস্ট চলে আসবে। তখন এই দেখেন অল ইন ওয়ান এসইও তোমার এখানে অ্যাক্টিভ আছে এটা, ঠিক আছে? আর যেগুলো যে ইয়ে করা এগুলো ডিরেক্টিভ আছে। তো এখানে যে আমি এই ডিরেক্টিভে ক্লিক করব, ঠিক আছে? ডিরেক্টিভে ক্লিক করবো, সাবমিট ডিরেক্টিভ, এগুলো আমি টিক মার্ক দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, এখন দিয়ে দিলাম, আমার প্লাগইনটা আর নাই, ঠিক আছে? ধরেন আমি এখন জাস্ট অ্যাক্টিভ করা শিখলাম, প্লাগইন ইনস্টল করা শেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি আজকেই ইয়োস্ট ইয়োস্ট এসইও দিয়ে কাজ যেহেতু করবো, তো আমি এখানে লিখবো কি ইয়োস্ট, ইয়োস্ট লিখে সার্চ করবো। সার্চ করার পরে এটা আসলো, এটা আমি আপডেট, যেহেতু আমার ইনস্টল করা আছে তো আপডেট খালি দিব। আপডেট দেওয়ার পরে দেখবেন এখানে শো করবে, আপনারা এখন ফার্স্ট ফলো করবেন, ঠিক আছে?
এখানে একটা রিফ্রেশ দিলাম, এই যে অ্যাক্টিভ দেখছেন, যখন এই অ্যাক্টিভটা মারবো তখন এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে, এই প্লাগইন দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ওকে, আমি একটু আরেকটা রিফ্রেশ দিলাম, এই যে দেখছেন ও ইয়োস্ট ওয়াই চলে আসছে, ইয়োস্ট প্লাগইন চলে আসছে, তাই না? তো এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাট্রিক তেমনভাবে অ্যাক্টিভ করে দিতে হবে যে কোনো অ্যাক্টিভ প্লাগইন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন বলতে পারেন ভাই আমি ইয়োস্ট দিয়েও করবো, র্যাঙ্ক বার দিয়েও করবো, অল ইন এসিও, তিনটাই আমি ইনস্টল করে রাখবো। প্লাগইন প্লাগইন দিয়ে বেশি ভারী হলে, এই যে আমি যদি এই আমার ধারণ ক্ষমতা কতটুকু ওয়েবসাইট, এই ল্যাপটপে 256 জিবি র্যাম রোম, তো এই রোমের উপর যদি আমি 260 জিবি দেই তাহলে কি লোড হবে? তাহলে তা কিছুই চলবে না। তো ঠিক তেমনই ভাবে একটা ওয়েবসাইটে বেশি প্লাগইন ইউজ করা যাবে না। বেশি প্লাগইন ইউজ করলে ওয়েবসাইটটা ভারী হয়ে যায়, ঠিক আছে? ওয়েবসাইটে কাজ করানো, ওয়েবসাইটটা ভারী হয়ে যায়। তো আমরা সবসময় যে কোনো একটি প্লাগইন দিয়ে ব্যবহার করব, ঠিক আছে? তো ক্লিয়ার এই পর্যন্ত? তো আমরা আজকে ইয়োস্ট প্লাগইন ইনস্টল করলাম, ইনস্টল করে আমরা এখন এই ইয়োস্ট এসইও ব্যবহার করে আমরা একটি কন্টেন্টকে পাবলিশ করব, প্লাস ওই কন্টেন্টকে এসইও করব, ঠিক আছে? এটাই মূলত কাজ, তাছাড়া কিন্তু কিছু কাজ নেই আমাদেরকে। ওকে, তো আমরা আজকে পেজ, এখন আমার ক্লায়েন্ট আজকে বললো সাজি তুমি আমার 10টা পেজ আছে, এই 10টা পেজের কন্টেন্ট তোমাকে দিচ্ছি, তো এই কন্টেন্টগুলো 10টা পেজ তুমি পাবলিশ করে দাও, প্লাস ওই কন্টেন্টগুলো তুমি হচ্ছে এসিও করে দাও। তো আমি ফার্স্ট অফ অল আগে একটি প্লাগইন ইনস্টল করে নিয়েছি, তো নেওয়ার পরে আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমরা যেহেতু এখন এখানে আমার ওয়েবসাইটে একটি পেজ আছে, কালকে আমরা ভিডিওগুলো জানলে এই ক্লাসগুলো আমি বুঝতে পারবো। এখানে একটি পেজ আছে, ঠিক আছে, পেজ একটি আছে। তো এখন বলতেছে আমার আরো 10টি পেজ হবে, তুমি এখানে আমার 10টা পেজ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, তুমি এখানে পোস্ট করে দাও, ঠিক আছে। তো কালকে আমরা শিখছিলাম একটা পেজ বা পোস্টে কিভাবে জাস্ট যে পেজ আছে অলরেডি, কন্টেন্ট আছে, খালি এসইও করা। আর আজকে আমরা শিখবো একটা নিউ পেজ দিয়ে একটা নিউ পেজ কন্টেন্ট করবো, প্লাস ওইটা এসইও করবো কোন প্লাগইন দিয়ে? ইয়োস্ট ইয়োস্ট প্লাগইন দিয়ে। আচ্ছা, তখনই আমরা পেজে ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতেছি না অ্যাড নিউ পেজ, তো যেহেতু আমরা নতুন ক্রিয়েট করবো একটা পেজ, তো আমরা চাই অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটি ইন্টারফেস আসবে, এখানে এই তো আমাদের একটি ইন্টারফেস আসলো। ইন্টারফেসে অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলছে অ্যাড টাইটেল অ্যাড করো, তাই না? আমরা এখানে কন্টেন্ট গুলা লিখবো, কন্টেন্ট লিখার পরে এই যে একটা বক্স দেখতে পাচ্ছি না, এই বক্সের ভিতরে লুকিয়ে আছে এসইও স্কোর গুলা, এসইও কোন সলভ করতে হবে, এসইও কিভাবে করতে হবে, এই বক্সের ভিতরে সবকিছু আছে। এখানে জাস্ট কন্টেন্ট লেখার পর এগুলার এই যে যতক্ষণ এই ইমোজি আছে না, এই যে আমরা ইমোজি দেখতেছি, এই ইমোজি যতক্ষণ গ্রিন না হবে, এই ইমোজি যতক্ষণ গ্রিন না হবে ততক্ষণ আমাদের এসইও হবে না। অনেক সময় কন্টেন্ট যদি খারাপ হয় তখন হয়তো আমাদের হয়তো কিছু করার নাই, কারণ ক্লায়েন্ট যদি কন্টেন্ট দেয়, তখন যদি ভালো কন্টেন্ট না হয় তখন বলতে হবে ক্লায়েন্টকে যে তো আপনার কন্টেন্টটা ভালো না। আরেকটা কথা, কপি কন্টেন্ট কখনো ইউজ করতে হয় না। আমি কপি পেস্ট করে দিলাম বা অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কপি পেস্ট করে দিন, তা না। আরেকটা, আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের সময় জেনেছিলাম যে সবসময় ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে, যাতে আমি একটা ওয়েবসাইট, আমাদের রিলেভেন্ট অনেক ওয়েবসাইটই আছে, তাই না? আমাদের অনেক রিলেভেন্ট ওয়েবসাইট আছে। তো আমার রিলেভেন্ট, ধরেন আমি ফার্নিচার সেল করি, আপনি ফার্নিচার সেল করেন, আমার ওয়েবসাইট আছে, আপনারও একটি ওয়েবসাইট আছে। আমার সুন্দর ভাষায়, সব থেকে ইজি ভাষায় একটি হচ্ছে কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করাইছি। আর আপনি যত গ্রামাটিক্স খুব ব্যবহার করে, এমন এমন গ্রামাটিক্স সেন্টেন্স ব্যবহার করছেন তা ইউজার আপনার দিয়ে ঘুরে চলে আসে, আর আসে না। তো ধরেন তখন কি হয়, ধরেন একটি ওয়েবসাইট, যেমন হচ্ছে কি কি দেওয়া যায়, টি শার্ট টি শার্ট টি শার্ট একটা ওয়েবসাইট দেখি। ধরেন এসব ওয়েবসাইটগুলো টি শার্ট সেল করে না, এই ওয়েবসাইটটা টি শার্ট সেল করে, এই ওয়েবসাইটটা টি শার্ট করে, তাই না? তো এই ওয়েবসাইটের টি শার্ট, এখানে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো অনেক ইজি পড়তে, ধরেন এটা এটা অনেক পড়তে ইজি, মানে পড়তে ইউজার ফ্রেন্ডলি, ভালো লাগে। অনেক কন্টেন্টগুলো আছে না সহজ ভাষায়, আপনি বুঝেন আমি বুঝেন, কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে এমন এমন কথা আছে সেগুলো অনেক হার্ড কথা, বা বুঝতে সমস্যা, এমন এমন সেন্টেন্স ওয়ার্ড আছে, ঠিক আছে? আমরা নেগোসিয়েশন তো মানে বুঝি না, ঠিক আছে? মানে এরকম এরকম অর্থ আছে যে ওইগুলা অনেক হার্ড ইউজ করে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট তখন ওই ট্রাফিক গুলা, তো ভিজিটর গুলা তখন বলবে এই ওয়েবসাইটে না ঢুকে আমি এখানে যাই,
আমি এখানে না ঢুকে এখানে যাই, যখন আস্তে আস্তে যখন এখানে ক্লিক, এ কিন্তু ফার্স্ট পজিশনে আছে, ফার্স্ট পজিশনে কিন্তু এ এ কিন্তু যখন এর কন্টেন্ট গুলো এ ইউজার ফ্রেন্ডলি দেওয়া ট্রাই করবে, তখন ধরেন দিনে এ 10টা করে আসতো, কিন্তু এখন এই কন্টেন্টটা চেঞ্জ করে নতুন কন্টেন্ট, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিছে, এখন এ কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আছে, প্রথমটা, ঠিক আছে, এটা ফার্স্ট র্যাঙ্কিং আছে, কিন্তু এটা সেকেন্ড র্যাঙ্কিং আছে। তখন ইউজার ফ্রেন্ডলি যেহেতু কন্টেন্ট, সবাই এসে এখানে ক্লিক করতেছে, বারবার এখানে ক্লিক করতেছে, তখন গুগল ভাববে এ তো ফার্স্ট র্যাঙ্কিং এ ছিল, কিন্তু এর কন্টেন্ট গুলো অনেক হার্ড, ঠিক আছে, তখন এর কন্টেন্টটা অনেক ইজি, সবাই একে খুঁজতেছে, সবাই একে ক্লিক ভিজিটর করতেছে, তখন কি করবে, ওই কন্টেন্টের জন্য একে র্যাঙ্কিং দেবে ফার্স্টে। তাহলে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টর সব জায়গাতে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ, সব জায়গাতে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এইগুলা ফিক্সড করা আমাদের মূলত কাজ। যাই হোক, এটা আমরা জাস্ট এক্সট্রা বোঝালাম। ওকে, তো এখন আমাদের একটা কন্টেন্ট দিয়ে দিছে, ধরেন এই যে একটা কন্টেন্ট দেখছেন না, এইভাবে ডকশিটে আপনাকে আপনার ক্লায়েন্ট এভাবে কন্টেন্ট গুলো দিয়ে দেবে, বলবে যে আপনার এই আপনার ওয়েবসাইটে এইভাবে যে টাইটেল হবে, এটা আমরা তো জানছিলাম আগে, টাইটেল হয়, টাইটেল, তারপরে ছবিটা ইউজ করবেন, তারপরে কিছু এই লেখাগুলো ইউজ করবেন, ছবি ইউজ করবেন, এই লেখা ইউজ করবেন, এইভাবে আপনি আমার একটি পেজ বাড়াই দিবেন। বুঝতে পারছেন বিষয়টা সবাই? তো ওকে, তো এখন আমি তার নিয়ম অনুসারে কাজটা করব, এখানে পাবলিক আগে এগুলো কপি পেস্ট, কিছু না, কপি পেস্ট করব, দেন আমরা এসইও করব। কালকে আমরা জাস্ট শিখছিলাম যে একটা কন্টেন্ট অলরেডি আছে তার অপটিমাইজ করা, আর আজকে কন্টেন্ট পুশ করে আর পাবলিশ করে আমরা এই এসইওটা করব, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল আগে প্রথমে যেহেতু আমাদের ডকশিটে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, তো ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে যেহেতু কেমিক্যাল রুফ ক্লিনিং একটা টাইটেল, এটা তোমার টাইটেল হবে, ঠিক আছে। তো তখন আমি অ্যাড টাইটেলে দিব, অ্যাড টাইটেল, এখানে বলছে কি অ্যাড টাইটেল, অ্যাড টাইটেল আমরা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা তার টাইটেল। এবার শুরু, কন্টেন্ট এখানে যা হবে শুরু। তো এখন আমি এটি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, ইমেজে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি এখানে কন্ট্রোল ভি পেস্ট করি, তো ওই ইয়েটা চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসলো ছবিটা। আমি জাস্ট যে ফরম্যাটে উনি সাজাই দিবে আমার ক্লায়েন্ট, সেই ফরম্যাটে সেইভাবে আমি লিখবো, ঠিক আছে। আমরা আরো জানি কন্টেন্ট হেডিং গুলো কিভাবে দিতে হয়, এইগুলো মূলত আজকে আমরা শিখবো, ঠিক আছে। তো ওকে, তো আমরা ছবিটা আনলাম, তো আনার পরে আমরা ছবিটা আনার পর কিছু রাইট আছে, ওকে, তো এইগুলো আমরা কপি করব, ঠিক আছে, কপি, কন্ট্রোল সি কপি, কপি করার পর এখানে যেটা ওই পেজে যাব কিভাবে, এখানে এখানে রেখে একটা ইন্টারফেস দেবো, এটা ফাঁকা চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কন্ট্রোল বি পেস্ট, রাইটটা চলে আসলো, আসার পর আবার আমরা এখানে একটা ইন্টার দেবো, অন্য একটা লাইন চলে আসবে। আচ্ছা, আবার যদি আমার যেটা থাকে, আবার ধরেন ইমেজ, তার কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, আমরা জাস্ট সাজাই নিব আগে, ঠিক আছে, এই তো, ওকে। তারপরে আবার কি আছে, আবার একটা ইমেজ আছে, একই ইমেজ আছে, আচ্ছা আমরা দিব না। আচ্ছা, এবার আবার কন্ট্রোল সি, একটু কন্ট্রোল সি করলাম, আমরা একবারে করতে হবে, কিন্তু আমরা আস্তে ভেঙে ভেঙে করবো, ঠিক আছে, আমরা যেহেতু এখন বিগিনার। ওকে, কন্ট্রোল ভি জাস্ট এখানে দিলাম, তারপরে করলাম। আবার একটা ছবি আছে, এই ছবিটা কন্ট্রোল সি বা কপি, যে কোনো একটা করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, আচ্ছা কন্ট্রোল ভি, ওকে। তারপরে আবার এটা তার এটা হেডিং, কিন্তু এটা কপি করলাম, আচ্ছা এটা কন্ট্রোল সি দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে আবার স্পেস হলো একটা, টাইপ চুজ দ্য ব্লক, ঠিক আছে, এখানে মারলাম, মারার পর আবার কন্ট্রোল ভি, আবার একটা স্পেস দিব, দেওয়ার পরে আমরা এই ছবিটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইভাবে আমরা পোস্টগুলো, ফেসবুকের পোস্টের মতো, বুঝতে পারছেন, জাস্ট যেভাবে পোস্ট করে। তো এইটা ধরেন কন্টেন্ট দিয়ে দিছে, আপনি জাস্ট আপনি তার ওয়েবসাইটের ভিতরে দিয়ে দেবেন, এই জন্য আপনি এক একটা ওয়েবসাইট এটার জন্য $2 $3 করে চার্জ করবেন, কন্টেন্ট দিয়ে এসইও করে, বুঝতে পারছেন, $2-3 করে চার্জ করবেন। ওকে, কন্ট্রোল ভি, আচ্ছা দিলাম, দেওয়ার পর আরো একটা ইমেজ আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তো ওকে। তারপর আবার আমি করব যে এখানে আরেকটি আছে লাস্টে, কন্ট্রোল সি, তারপরে স্পেস দিব, আবার কন্ট্রোল ভি, আচ্ছা। তারপরে আমরা এইটুকু, আবার এইটুকু আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এই তো, ঠিক আছে।
তো জাস্ট আমাদের সেই কন্টেন্ট, এই কন্টেন্ট এখন কন্টেন্ট আমরা দিয়ে দিলাম, তাই না? এবং আরো কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো এইটা আমাদের মেশিন যত দেশে দিবে, ধরেন এমন কন্টেন্ট লিস্ট সে 10টা বলে 10টা পেজ করতে হবে, এমন শিট আকারে সে 10টা পেজ দিয়ে দিল, বুঝ ক্লিয়ার? তো এইগুলো আমাদেরকে ওইগুলা কন্টেন্ট সাবমিট করতে হবে ওয়েবসাইটের ভিতরে, এবং ওইগুলা ওই কন্টেন্টকে ইস্যু করতে হবে, ঠিক আছে? এখন এই যে আমাদের কিছু ভুলগুলো আজকে আমরা ঠিক করবো, ঠিক আছে? আমাদেরকে অন পেজের সময় আগে শিখছিলাম কি বলেন তো? আমাদেরকে কি কি ঠিক করতে হবে, মনে আছে কিনা বলেন তো, বলেন। অন পেজ এসইও করতে হলে কি কি ঠিক করতে হবে আমাদেরকে? আচ্ছা, ওয়ান পেজ এসইও করার সময় আমাদেরকে এই যে ইউআরএল অপটিমাইজ করতে হবে না? ইউআরএল টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন কত ওয়ার্ড হবে, অ্যাঙ্কর টেক্সট আছে কিনা, ইমেজ এসইও আছে কিনা, হেডিং ট্যাগ আছে কিনা, ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, অরফান পেজ কিনা, কিওয়ার্ড ডেনসিটি কেমন, এবং কন্টেন্ট অপটিমাইজ করা। এগুলাই তো আমাদের কন্টেন্টের কাজ, এগুলাই তো অন পেজের কাজ, এগুলাই তো অন পেজে দিয়ে মানে এটা কন্টেন্ট আছে, ওইটা আমরা এইগুলা এই 10টি জিনিস বা এই যেগুলা জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে ফিক্সড করা তো অন পেজের কাজ। ক্লিয়ার? আর কি প্রশ্ন আছে বোঝান? আপনার কোনো বুঝতে সমস্যা হচ্ছে? তো এই সমস্যাগুলাকে হেডিং ট্যাগ এগুলা ঠিক করাকে অন পেজ বলে, বুঝতে পারছেন? তো এখন এই জিনিসগুলো আমরা ঠিক করব। তো ফার্স্ট অফ অল আমরা নিচে চলে আসবো, ঠিক আছে? নিচে চলে আসার পর এই যে আমরা এখানে এসিওর উপরে ক্লিক করবো, এসিওর উপরে আসে, কিন্তু এখন সে কি লাল বাতি জ্বলে গেছে, এখন তার লাল বাতি, এখন তার সবুজ বাতি জ্বালাতে হবে, ঠিক আছে? এখন সবুজ বাতি এখন কেমনি জ্বালাবো, এইটি অন পেজের কাজ, বুঝতে পারছেন? তো মূলত এটাই কাজ। তো এখন এই যে টাইটেল মেটা ডেসক্রিপশন আমরা তো দেখছিলাম, তাই না? তো ওই টাইটেল মেটা ডেসক্রিপশনটা আমরা ঠিক করবো। এই যে আমি আপনাদের এই আহ, আহ, এই টি শার্ট লেগে আপনি সার্চ করেন, তো টি শার্ট নিয়ে সার্চ করলে এই যে তার টাইটেল, এই যে তার টাইটেল ইউআরএল, এই যে তার মেটা ডেসক্রিপশন, এগুলো না লিখলে কি এমনিতে হয়েছে? এগুলো লিখতে তো হয়েছে। তো এইগুলা লেখা বা এইগুলো টাইটেলটা লেখা, ইউআরএলটা 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 লেখা, এটা তো আমাদের দায়িত্ব, তাই না? এগুলো সম্পূর্ণ ইস্যু অন পেজ ইস্যুর ভিতরে। তো সেক্ষেত্রে আমরা এখন এই জিনিসগুলো ঠিক করব, টাইটেল দিব, এই মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এগুলো আমরা আজকে ঠিক করবো, প্লাস একটা কন্টেন্ট ইস্যু করবো। আচ্ছা, তো আমরা আগে এমনি একটি কন্টেন্ট আমরা এখানে নিলাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু পাবলিশ আছে। এখন যদি আপনাদের কারেন্ট চলে যায়, কিন্তু চলে যাবে, কিন্তু ডাবতে থাকবে। তো যখন আমি এখানে পাবলিশ করে দিই, তখন এই কন্টেন্টটা যদি কপি কন্টেন্ট না হয় বা কন্টেন্ট কোনো ইয়ে নাই, তখন গুগল এটা অটোমেটিকলি সঙ্গে সঙ্গে ইন্ডেক্স করে নেয়। অনেক সময় যেগুলো ভালো কন্টেন্ট, আচ্ছা ওটা আমরা পরে শিখবো, জাস্ট আমি তার বোঝাচ্ছি ইন্ডেক্স কি, আপনার কি, এগুলো সবাই আমি পরে বোঝাবো। তো গুগল অবগত হয়, মানে গুগল জানে এটা আমার এরকম তার ওয়েবসাইটে এরকম একটা পেজ আছে, ঠিক আছে? তো এটা যখন আমি পাবলিশ করে দেবো, গুগলের কাছে চলে যায়, এখনো গুগলের কাছে যাই নাই। তো ওকে, তো এখন আমরা এটা কি পাইছিলাম, এটা টাইটেল হবে, ঠিক আছে? আমার ক্লায়েন্ট বলে দিয়েছিল কি এটা তোমার টাইটেল, এই যে এটা তোমার টাইটেল, এটা ইমেজ। এখন আমরা আগে জানছিলাম যে আমরা একটা একটা করে জিনিস সলভ করি। এই ইমেজ তো আমরা এখানে পোস্ট করলাম, তাই না? এই ইমেজ তো আমরা এখানে দিলাম, এই ইমেজের অল্টারনেটিভ টেক্সট আছে কিনা, ট্যাগ আছে কিনা, এটা আমাদের জানতে হবে না? এই যে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম না যে হচ্ছে আহ আহ সরি, এখানে পেলাম যে ইমেজ এসইওটা কি। এখন ইমেজ এসইও করতে যখনই আমরা একটা পোস্ট বা পোস্টের জন্য, পেজের জন্য ছবি বা ভিডিওগুলো পোস্ট করব, তখন ওই মানে পিকচার ইমেজে রিনেম করতে হবে, ঠিক আছে? এই ইমেজের কি করতে হবে, রিনেম করতে হবে, বুঝতে পারছেন? কিভাবে রিনেম করবেন? অনেক সময় এখানে ক্লিক করবেন, এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট, তো অনেক সময় কিছু জিনিস আসতেছে না, কিন্তু এখানে ক্লিক করার পর দেখুন রিনেম আসছে, দেখছেন? তখন রিনেমে ক্লিক করবেন। এখন আরেকটা আছে পেন্সিল বাটন আছে, ওখানে অল্টারনেটিভ ট্যাগ অলরেডি থাকে, দেন খালি বসাই দিতে হয়, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, সেক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো ওকে, তো রিনেমে ক্লিক করার পর যেহেতু একটি এই ওয়েবসাইটের টাইটেলটা কি ছিল, এর টাইটেল কেমিক্যাল রুট ক্লিনিং। তো এটাই ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বলে দিলে এটাই তোমার ফোকাস কিওয়ার্ড বা মেইন টার্গেটেড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড।
তো এটা তোমার মেন কিওয়ার্ড, এটাই র্যাঙ্ক করা দেবে, এটাই তোমার টাইটেল, এটাই তোমার মেন কিওয়ার্ড, ঠিক আছে, এটা টাইটেল করতে হবে। সেক্ষেত্রে এখন ইমেজ আমরা আগেই জানলাম, আগেই জেনেছি যে একটা এসইও করতে হলে ইমেজগুলোতে তার অল্টারনেটিভ ট্যাগগুলো দিতে হয়। তো ঠিক আছে, তার বা রিনেম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার পর, এখানে থ্রি বাটনে ক্লিক করার পর রিনেম আছে, বা অনেক সময় এখানে একটা পেন্সিল বাটন আছে, তো পেন্সিল বাটনে ক্লিক করার পরে ওখানে অল্টারনেটিভ টেক্সট লেখা থাকে, ওখানে দেন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট, সেক্ষেত্রে এটা নেই। তো রিনেমে ক্লিক করবো, রিনেমে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব যে হচ্ছে রুট ক্লিনিং। কিছু রিলেভেন্ট একটা আরেকটা বিষয়, যে এই ইমেজগুলোতে অনেক সময় ফোকাস কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, মানে হচ্ছে যেগুলো সেকেন্ডারি কিওয়ার্ড, হ্যাঁ, তো রিলেভেন্ট কিওয়ার্ড বা ওয়েবসাইটের লিঙ্কগুলো ব্যবহার করা হয়। আপনি যেটা মন খুশি বা সেটা ইউজ করবেন, কিন্তু আমি এখানে চাচ্ছি যে এখানে কিছু রিলেভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করতে। এখন এই কেমিক্যাল রুট ক্লিনার টার্গেটেড কিওয়ার্ড, তো এই টার্গেট কিওয়ার্ড কিছু রিলেভেন্ট কিওয়ার্ড, যেমন কি রুফিংস, ক্লিনিং, কেমিক্যাল রুফ, মানে এগুলো তার একটা রিলেভেন্ট কিওয়ার্ড, কিন্তু তার টার্গেটেড কিওয়ার্ড কি কেমিক্যাল রুফ ক্লিনিং। তো তার আমি চাচ্ছি এখন যে তার কিছু রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বা তার ফোকাস কিওয়ার্ডটা এখানে অ্যাড করতে। তাহলে রাইট বাটন ক্লিক করার পরে থ্রি বাটন ক্লিক করার পর রিনেম আসবে, রিনেমে ক্লিক করার পর আমরা তার একটি রিনেম করব বা তার একটি অল্টারনেটিভ ট্যাগ দিব, ঠিক আছে। তো এখানে আমরা দিলাম রুফ ক্লিনিং, তার রিলেভেন্ট কিওয়ার্ড দিলাম, ঠিক আছে, ক্লিনিং, আচ্ছা রুফ ক্লিনিং, এই যে তার একটা অল্টারনেটিভ ট্যাগ দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসে অল্টারনেটিভ ট্যাগ দিতে হবে। এই ইমেজের ঠিক তেমনই ভাবে আমরা যদি এখান থেকে না পারি, আগে যখন আমরা এখান থেকে নিব, ঠিক আছে, এই ভিডিওগুলো ডাউনলোড করে নিব, ঠিক আছে। এই ইমেজগুলো আমরা যখন ডাউনলোড করে নিব যখন এই ধরেন এখানে আসার পরে এই ভিডিও বা পিকচারগুলো আমরা এখানে রিনেম করে নেব। এখান থেকে যদি আমি রিনেম করে নিই, ওখানে পাবলিশ করে কোনো সমস্যা নেই, কিন্তু ওর একটা নির্দিষ্ট, যেমন অনেক সময় এরকম থাকতে পারে, তাই না? গুগল থেকে আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি, কখনো নেম থাকে না, থাকে না, কিন্তু ওর একটা ডকুমেন্ট বা নাম রিনেম করা আমাদের জরুরি। তো আমরা এখান থেকে আমরা রিনেমটা করতে পারি, তো আবার বা ওখান থেকেও অল্টারনেটিভ ট্যাগটা দিয়ে দিতে পারি, এটা আপনাদের নিজেদের উপরে, ঠিক আছে। তাহলে একটা প্রবলেম আমরা সলভ জানলাম কিভাবে আমরা করব, ঠিক আছে। তারপর আবার চলে যাই শিটে কি আছে, আমরা এই তিনটা জিনিস পরে শিখবো। আচ্ছা, তারপর অ্যাঙ্কর টেক্সট কি? কোনো টেক্সট, কালকে বলেন তো অ্যাঙ্কর টেক্সটটা লিখে নিয়ে গেছিলেন, অ্যাঙ্কর টেক্সটটা কি? আচ্ছা, আপনি তো লিখছিলেন কালকে। আচ্ছা, যে ওয়ার্ডের উপর এই একটা কন্টেন্ট এগুলো সব এই কন্টেন্টের ভিতরে যে কোনো একটা ওয়ার্ডের উপরে যদি লিঙ্কিং করা হয়, তাহলে ওই ওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট বলি, ঠিক আছে। অ্যাঙ্কর টেক্সট, যে ওয়ার্ডের উপর টেক্সট করা হয় বা লিঙ্কিং বা টেক্সট মানে বসানো হয়, সেই ওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট বলি। তো আর অ্যাঙ্কর টেক্সটের সাথে রিলেটেড আছে অরফান পেজ কি বলতো? খুব বারবার বলছিলাম, খুব বোঝাইছে আপনাকে, বলেন তো আপনি। যে কন্টেন্টের মধ্যে কোনো হচ্ছে মানে ওই অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ যে সহজ ভাষায় আমি বলি, মাথায় মনে রাখবেন। অরফান পেজ বলতে একটি ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, ওই কন্টেন্টে প্রতিটা ওই পেজ আছে না, বিভিন্ন পেজ আছে, যে কোনো পেজের ভিতরে বা পোস্টের ভিতরে কন্টেন্ট, এক কথা কন্টেন্টের ভিতরে যদি কোনো লিঙ্কিং এক্সটার্নাল হোক, ইন্টারনাল হোক, কোনো প্রকার লিঙ্ক নেই, সেই পেজগুলোকে বা পোস্টগুলোকে আমরা ওটাকে অরফান পেজ বলি। এটা খুব ইম্পর্টেন্ট। আপনার যখন ওই স্কিল টেস্ট আপনার হচ্ছে এসইওর আপনি একটা এজেন্সি জব করবে, তখন এগুলো জিজ্ঞেস করতে করবে এজেন্সি। আচ্ছা, এজেন্সি আমরা যখন আপনি কাজ করতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এসইও সেক্টরে কাজ করি আমরা। তো এখন আমাদের কাজ কি? এসইও করা, তাই না? আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো জানলাম। তো প্রথমে জানলাম ইমেজ এসইওটা জানলাম, তাই না? অ্যাঙ্কর টেক্সটও বুঝলাম, অ্যাঙ্কর টেক্সট, অরফান টেক্সটটা কি এটাও বুঝলাম। কিন্তু আমরা আরেকটা বিষয় জানবো, হেডিং ট্যাগটা কি? সে তো এর আগে ক্লাসগুলোতে আমরা জেনেছি যে হেডিং জিনিসটা কি। তো আমরা আজ কথা বাড়াবো না, জাস্ট আমরা হেডিং এর ব্যবহারগুলো শিখবো, ঠিক আছে। তো এখানে এটা একটা হেডিং। তো আমরা যখনই এখন হেডিং, আমরা আগে বলছিলাম হেডিং 1 একটাই হবে,
হেডিং একটা কন্টেন্টের যদি লেখা থাকে, কন্টেন্টের হেডিং 1 একটাই থাকে, আর হবে একটাই হবে, এবং হেডিং 2 মিডিয়াম শিখছিলাম যে একটা বা দুইটা রাখার ট্রাই করবো, তো অনেক থাকে সমস্যা নেই। আবার হেডিং 2 3 4 5 6 যা থাকে সমস্যা নেই, হেডিং 2 3 বা 3 4টা দিলেও হবে, কিন্তু হেডিং 1 একটাই হবে। কিন্তু ইমেজের সময় আপনাদের অবশ্যই ইমেজ, যখন ইমেজ ফার্স্ট অফ অল ইমেজে থাকবে, ধরুন ইমেজ আছে, এখন আপনি যাচ্ছেন ইমেজে হেডিং দিতে, তো হেডিং আপনার ইমেজ হেডিং 2 তে রাখবেন, ঠিক আছে, ইমেজ 2 তে রাখবেন। ওকে, তো আমরা এখন এটা কন্টেন্টকে হেডিং দেবো, এই লেখাকে হেডিং সেট করবো। তো হেডিং, এখন যখন হেডিং কিভাবে সেট করবো, এখন যেই ওয়ার্ডের উপর হেডিং দিবেন সেই ওয়ার্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করবে দেখছেন H1, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করার পর এখানে হেডিং লিস্ট আছে, এখানে তুমি 6ও দিতে পারো, হেডিং ছোট হয়ে গেছে দেখছেন, হেডিং 3 4 2 তে এতটুকু, আমি জাস্ট হেডিং 1 একটা রাখতে, এই কন্টেন্ট হেডিং 1 এটাকে দিব, হেডিং 1 একটা। তারপর এডি কি কয়ে আছে, এখানে ক্লিক করার পর এখানে হেডিং 2 আছে, যদি এখানে 3 থাকতো আমি চাইতাম এখানে 2 দিলাম, 2 দিয়ে দিব, আচ্ছা 2 দিলাম। তারপরে আরো কি আছে, হেডিং, এখানে যেহেতু শর্ট কন্টেন্ট, হেডিং হেডিং আমরা ছোটই দিব, অল্প, যেহেতু আমাদের কন্টেন্ট অনেক ছোট, জাস্ট আপনাদের কন্টেন্টটা বোঝানোর জন্য এভাবে আপনাদের প্রত্যেকটি হেডিং এভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। যদি মনে করেন, আচ্ছা, এভাবে হেডিং চেঞ্জ করুন, বুঝতে পারছেন বিষয়টা, এভাবে চেঞ্জ করা যাবে। এটা ক্লিক করার পর এখানে হেডিং 1, আমরা আগে যে হেডিং 1 একটা হবে, হেডিং 2 দুইটা দিলে, দুইটা দিলে ভালো হয়, এবং 3টা দিলেও সমস্যা না, কিন্তু হেডিং 1 একটাই হবে। তো এটা হেডিং কিভাবে চেঞ্জ করতে হবে, হেডিং যদি 6 থাকতো, তখন আমি ক্লায়েন্টকে বলতাম তোমার এই পেজের ভিতর হেডিং 1 নাই, তখন তুমি হেডিং 1 দাও, তখন আমি এটা ক্লিক করার পর হেডিং 1 এ ক্লিক করবো, হেডিং 1 হয়ে গেল। তো ক্লিয়ার হেডিং, হেডিং বিষয়টা কি, ঠিক আছে। তো আমরা এটাও জানলাম হেডিং কিভাবে ঠিক করবো, তাহলে আমরা এই হেডিং গুলা ঠিক করলাম, ঠিক আছে। তো ওকে, এবার এটা আমাদের শেষ। এবার আমাদেরকে আমাদের এবার ইমেজ এসইও শেষ, অ্যাঙ্কর টেক্সটের ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কটা কি, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আমরা বলছিলাম যে একটা আমার পেজের, আমার ওয়েবসাইটের ভিতরে, আমার ওয়েবসাইটের পেজ বা পোস্টের রিলেভেন্সি যেমন করে রিলেটেড আছে, সেই সেই রিলেটেডের সাথে আমার এই পেজের লিঙ্কিং করে দেওয়া, এটাকে ইন্টারনাল। আর এক্সটার্নাল মানে বাইরের কোনো ওয়েবসাইটের সাথে মিল আছে এমন ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করে দেওয়াকে এক্সটার্নাল লিঙ্ক বলে। তো ইন্টারনাল লিঙ্ক আমাদের আগে জানছিলাম 1000 যদি কন্টেন্ট হয়, 1000 কন্টেন্টের ভিতরে অবশ্যই আপনাকে 2টা ইন্টারনাল এবং 2টা এক্সটার্নাল রাখতে হবে, তাহলে যদি না রাখি তাহলে সেই পেজকে আমরা কি পেজ বলি, অরফান পেজ, রাইট। তো আর যেই ওয়ার্ডের উপরে, যে ওয়ার্ডের উপরে আমরা লিঙ্কিং করি সেই ওয়ার্ডকে কি বলে, যেই টেক্সটের উপরে আমরা লিঙ্কিং করি সেই টেক্সটকে কি বলে, অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, তো আমরা এগুলা ক্লিয়ার, তাহলে অ্যাঙ্কর টেক্সট, অরফান টেক্সট ক্লিয়ার। এখন জাস্ট আমরা শিখবো অন ইন্টারনাল লিঙ্ক কিভাবে করে এবং এক্সটার্নাল লিঙ্ক কিভাবে করে, তাই না। তো ওকে, তো আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে এখন আমরা যাকে তাকে তো লিঙ্কিং করতে পারি না, যে সেই ওয়ার্ডের দ্বারা লিঙ্কিং করবো না, কিছু রিলেভেন্সি কিওয়ার্ড, রিলেভেন্সি ওয়ার্ডের উপর লিঙ্কিং করবো, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি, কেমিক্যাল রুম ক্লিনিং, ঠিক আছে। আমরা কিছু কিওয়ার্ড, আমি একটা জিনিস আবার দেখবো যে এই কিওয়ার্ড আমার ফোকাস কিওয়ার্ড বা আমার এই টার্গেটেড কিওয়ার্ডটা এই কন্টেন্টে কতবার, আচ্ছা এটা আমি পরে শিখবো, এটা আমরা ডেনসিটিতে যাবো। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন ইন্টারনাল লিঙ্কিং করবো। এই ইন্টারনাল লিঙ্কিং আমরা কিভাবে করবো, তার নির্দিষ্ট আমার ইন্টারনাল মানে নিজের ওয়েবসাইটের সাথে অন্য পেজের বা পোস্টের রিলেভেন্সি এমন কোনো পেজের সাথে, আমার পোস্টের সাথে আমার পেজ বা পোস্টে লিঙ্কিং করে দেওয়া। তখন আমি এখন তো হুট করে যে কোনো কিওয়ার্ডের উপরে বা যে কোনো এই যে ওয়ার্ডের উপর তো করতে পারছি না, আমি তো অফিসের উপরই করি, তাহলে কি হবে, এটা সৌন্দর্যটা আছে, মানুষ তো বুঝবে যে হচ্ছে এটার উপর লিঙ্কিং করলে এটা এখানে বা এই রিলেটেড, তাই না। তো আমি চাচ্ছি কেমিক্যাল রুট ক্লিনিং একটা টাইটেল, তো আমি একটু অ্যানালাইসিস করবো, এখানে এই বিষয় সম্পর্কে লেখা, এই বিষয় সম্পর্কে লেখা, তো এখানে আছে। তো আমি চাচ্ছি যেহেতু এটা টার্গেট কিওয়ার্ড কেমিক্যাল রুট ক্লিনিং, তো আমি চাচ্ছি কন্ট্রোল এফ সার্চ করবো, কন্ট্রোল এফ দিলে সোর্স, সোর্স করার পর আমি যে কিওয়ার্ডের উপরে লিঙ্কিং করবো বা অ্যানালিসিস করার পর ওই কিওয়ার্ডটা কোথায় কোন জায়গায় আছে, তো আমি দেখবো। ধরেন আমি রুফ, জাস্ট রুফ ক্লিন, রুফ ক্লিন যেখানে যেখানে আছে ওখানে আমি 2টা লিঙ্ক করতে চাচ্ছি, ঠিক আছে। রুফ ক্লিনিং তখন বলতেছে এই যে 15 ব্যবহার করা হয়েছে রুফ ক্লিনিং, ঠিক আছে। এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আমি সেন্টেন্স অনুযায়ী একটা লিঙ্কিং করে দেবো যাতে মানুষ আকর্ষণ হয়, ঠিক আছে, আকর্ষণের বিকর্ষণ হয়। আচ্ছা, ঠিক আছে। তো দেন আমরা দেখলাম আমরা হেডিং এ কখনো লিঙ্কিং করবো না, হেডিং এ লিঙ্কিং করা যাবে না কিন্তু, ঠিক আছে। আমরা কন্টেন্ট, এই যে ছোট ছোট কন্টেন্ট গুলো এখানে লিঙ্কিং করবো। আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা ওকে, আমরা ওয়েট লিঙ্কিং করব। আচ্ছা, আমরা দেখতেছি কোথায় করা যায়, এখানে তো আমাদের লিঙ্কিং করতে হবে না, তো আমাকে করতে হবে। তো
এখানে বলতেছে কেমিক্যাল রুট ক্লিনিং ইজ অল টাইপ অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রুট ক্লিনিং। আচ্ছা, আমরা রুট ক্লিনিং ইন্ডাস্ট্রি বিল্ডিং টাইপস অফ কেমিক্যাল। আচ্ছা, ধরেন আমরা এখানে এখানে একটা লিঙ্কিং করব এই কিওয়ার্ডের উপর, ঠিক আছে? তো এই কিওয়ার্ডের উপর আমরা লিঙ্কিং করবো, তাহলে এটা আমরা দুইটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করব, এই যেই কিওয়ার্ডের উপর লিঙ্কিং করবো সেই কিওয়ার্ডটা আমরা এভাবে সিলেক্ট করব। এখন কোন পেজের সাথে লিঙ্কিং করব? এখন যে আমরা আগে শিখেছি ইন্টারনাল বা নিজের ওয়েবসাইট রিলেভেন্ট পেজের সাথে পেজ, কিন্তু কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু অন্য ওয়েবসাইট, যেহেতু আমরা কন্টেন্ট আমার আগের ওয়েবসাইটটা নষ্ট মানে সমস্যা হয়েছে, এই কারণে আমরা অন্য একটা রিলেভেন্সই নেই, কিন্তু অন্য একটা ওয়েবসাইটে জাস্ট শিখছি, মানে এইভাবে সব আমরা ফলো করব। ওকে, তো আমরা ধরেন এই যে একটা পেজ, এই পেজের সাথে আমরা লিঙ্কিং করবো, এটা তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, ওই পেজের ভিতরে কন্ট্রোল সি কপি করার পরে এই যে সিলেক্ট করছি, ধরেন এটা আবার সিলেক্ট করবো, কপি করে রাখা আছে, সিলেক্ট করছি, করার পর আমরা রাইট বাটন বা এখানে যে ক্লিক আছে এই যে লিঙ্ক কন্ট্রোল কে দিলে হবে, লিঙ্ক দিলে এই লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে, যে সিলেক্ট করবেন একটা বক্স পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আরেকটা বক্স আসবে সার্চ ইউর টাইপ ইউআরএল। যখন আমি এখানে কন্ট্রোল ভি যেটা পেস্ট কপি করছিলাম কন্ট্রোল ভি পেস্ট করব বা এখানে যে এই টিক মার্কে মেরে দিব, এটা লিঙ্কিং হয়ে যাবে ইন্টারনালি। তো আমার কয়টা করতে হবে? 1000 ওয়ার্ডে 2টা। আচ্ছা, আর এই কন্টেন্টে কত ওয়ার্ড কিভাবে বের করব মনে আছে? ওয়ার্ড কাউন্টার ক্লাস আগে দেখে নিব, ঠিক আছে? ওকে, তো আমরা আর কিছু কিছু এখানে একটা করলাম ইন্টারনাল লিঙ্ক, আর একটা জায়গায় করব। ধরেন আমি জাস্ট দেখাচ্ছি, পরে আপনারা করে নেবেন। তো এখানে আরেকটা করব, এখানে একটা করলাম, তাহলে এটা এখানে কন্ট্রোল এখানে ক্লিক করলাম, ওই পেজের সাথে করব কন্ট্রোল ভি, তাহলে আমার 2টা হয়ে গেল, ঠিক আছে? অনেক সময় আছে এমন আচ্ছা, আচ্ছা, তারপরে এক্সটার্নাল লিঙ্ক, এবারে এক্সটার্নাল লিঙ্ক করব। আর 2টা আমাদের শেষ, এবার আমরা এক্সটার্নাল লিঙ্ক করবো। এবার এক্সটার্নালি কিছু রিলেভেন্ট কিওয়ার্ডের সাথে করবো। আমি কেমিক্যালের সাথে যেগুলো কেমিক্যাল কতবার ইউজ করা হয়েছে, ঠিক আছে, এমন কিছু কিওয়ার্ডের উপর আমি লিঙ্কিং গুলা করবো। কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করবো, হ্যাঁ, যে হচ্ছে লিখবো কম আচ্ছা কমার্শিয়াল, এই কমার্শিয়ালের উপরে কিছু আমি কমার্শিয়াল ব্যবহার করা হয়েছে 12বার কমার্শিয়াল, ঠিক আছে? এই কমার্শিয়াল গুলা, আচ্ছা কমার্শিয়াল, তো আমরা কিছু একটু অ্যানালাইসিস করে দেখবো। কমার্শিয়াল ইন্ডাস্ট্রিজ রুফিং। আচ্ছা, আমি এবার কমার্শিয়াল আচ্ছা সরি, আমরা টাইটেলটা নিব। আচ্ছা, এই রিলেভেন্স যেহেতু আমি এই কিওয়ার্ডের উপর মানে এই পেজের সাথে এই পেজের রিলেভেন্ট কিওয়ার্ডগুলা মানে যেই ওয়েবসাইটগুলো আছে তাদের সাথে একটু কিছু লিঙ্ক করবো। আচ্ছা, তো আমি তখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর দেখবো, ঠিক আছে, এই রিলেভেন্সে কিছু ওয়েবসাইটগুলো দেখবো আমি, বুঝতে পারছেন? তো যখন আমি ক্লিক করে দেখবো, মানে আমার সাথে রিলেভেন্সি আছে কিনা, আমার সাথে আমার পেজের সাথে তার আমার কন্টেন্টের সাথে তার রিলেভেন্সি আছে কিনা, ঠিক আছে? তো আমি একটা ব্লগিং ওয়েবসাইটের সাথে আমি লিঙ্কিং করে দিব, যাতে আমার ওয়েবসাইটে সার্ভিস নিতে আসলে সে কি কি উপকরণ বা তার উপকরণ ওখান থেকে পেতে গেলে আমার এখানে আসবে। এইভাবে আমরা লিঙ্কিং গুলো করবো অ্যানালাইসিসের উপরে। তো ঠিক এরাও কিন্তু একটা লিঙ্ক এসে এ দেখেন, হোয়াই ইউ নিড কমার্শিয়াল রুট ক্লিনিং, এরা রুট ক্লিনিং করে, ঠিক আছে? এটা এরা ব্লগিং, তো আমরা এই পেজের সাথে আমার কিন্তু রিলেভেন্ট আছে, তাই না? তো যেহেতু রিলেভেন্ট আছে কন্ট্রোল সি কপি করবো, কপি করার পর যে কিওয়ার্ড ধরেন আমি কেমিক্যাল রুফিং এখানে করবো, তাহলে কন্ট্রোল এখানে ক্লিক করার পর আমরা লিঙ্কিং কিভাবে করবো বলেন তো? এই যে এখানে ক্লিক করার পর কন্ট্রোল ভি পেস্ট করবো, টিক বাটন দিয়ে দেবো, এটা হয়ে গেল। তাহলে আমাদের 2টা ইন্টারনাল এক্সটার্নাল ড্রাইভ হয়ে গেছে, তাই না? ওকে, জি, আচ্ছা, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, এবার এখানে দেখেন নিসিও দাদা এখনো কিন্তু রাগ এখনো তো তার সবুজ বাতি জ্বলেনি, এখনো লাল বাতি। এখন লাল বাতি এবার ঠিক করতে হবে। ওকে, আমরা জাস্ট এবার কন্টেন্টের ভিতরে এইগুলা শিখলাম। তো কন্টেন্টের ভিতরে আমরা কি কি শিখলাম? আহ, উম, আমরা জাস্ট এই 3টা পরে শিখবো বলছিলাম আমি, যে আমরা অ্যাঙ্কর টেক্সট, ইমেজ এসইও, হেডিং ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক এখন আমরা শিখবো না, এটা আমরা টেকনিক্যাল এসইও শিখবো। অরফান টেক্সট ফিক্সড এবং কিওয়ার্ড ডেনসিটিটা কি, এটা বাকি আছে, তাই না? আর প্লাগিন চেক কি, প্লাগিন যে ইনস্টল করলাম প্লাগিন, ওটা প্লাগিন চেক। আর কন্টেন্ট অপটিমাইজেশন এর আগের ক্লাসগুলো করছিলাম, কন্টেন্ট অপটিমাইজেশন এর অন পেজের কাজ। তো আমাদের একটা বাকি আছে কিওয়ার্ড ডেনসিটিটা কি, তাই না? তো কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে আমাদেরকে ফোকাস কিওয়ার্ড, ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে তোমার কিন্তু ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, কমার্শিয়াল রুট ক্লিনিং। তো তখন আমি কমার্শিয়াল রুট ক্লিনিং কন্ট্রোল এই যে কন্ট্রোল এফ দিয়ে সোর্স করি, কন্ট্রোল এফ সোর্স করার পরে একটা ইয়ে আসবে, এখানে সার্চ,
এখানে এই কন্টেন্ট কি আছে এগুলো সার্চ করার জন্য কন্ট্রোল এফ ক্লিক করবেন, কন্ট্রোল ভি করার পর বলতেছে তোমার একবার, এই যে এখানে 8 বার ইউজ করা হয়েছে, ঠিক আছে, একটা সমস্যা সব জায়গায় ইউজ করা হয়েছে। আচ্ছা, এই যে হেডিং এ আমাদের কি ছিল, আমাদের কিছু জানতাম, টাইটেলে আমি তাকে টার্গেট কিওয়ার্ড ইউজ করব, তারপরে আমরা জানছিলাম কন্টেন্টের শুরুতে সবসময় টার্গেট কিওয়ার্ড ইউজ করবো, এটা আমার হাত নাই, কিন্তু কন্টেন্ট রাইটার যখন আমি নিজে হায়ার করবো তখন তো আমার নিজেকে ডিরেকশন দিতে হবে যে তুমি টাইটেলে রাখবা, ফার্স্ট ওয়ার্ডে তুমি টার্গেটেড কিওয়ার্ড রাখো, এবং তুমি কিছু যদি 1000 কন্টেন্ট হয় ওর ভিতরে 10 বার বা 8 বা 7 বার তুমি টার্গেট কিওয়ার্ডটা ইউজ করো, তারপর কিছু হেডিং এ ইউজ করো, সাব হেডিং এ, হেডিং 1, এটা হেডিং 1 ইউজ করি নি, সাব হেডিং ইউজ করো, কিছু আমরা এইভাবে ইউজ করছি, তাই না? তো এগুলো সকল ক্ষেত্রে মনে রাখতে হবে, কিন্তু এই অন পেজ এসেও করতে হলে ইমেজে অল্টারনেটিভ ট্যাগ মানে রিনেম করতেই হবে, কিন্তু সবসময় যখন একটা পোস্ট করবেন তখন ওটা রিনেম করে আপনাকে দিতে হবে। ওকে, তো আমরা এখন কিওয়ার্ড ডেনসিটিটা বুঝি যে এই টার্গেটেড কিওয়ার্ডটা মোট 8 বার কিন্তু ইউজ করা হয়েছে, তাই না? তো 8 বার ইউজ করা হয়েছে, তো একটি ভালো কন্টেন্ট, 8 বার 7 বার 10টা বেশি না, তো জাস্ট একটা ভালো একটা কন্টেন্ট যেহেতু। আচ্ছা, তো এই যে অনুপাত, এই মানে 8 বার ব্যবহার করে এই ডেনসিটিটা মানে এটা অনুপাতকে ডেনসিটি বলে। এখন ডেনসিটি কত পার্সেন্ট হলে ভালো হয়? ডেনসিটিটা একটা কন্টেন্ট 1 থেকে 2% এর ভিতরে ডেনসিটিটা হলে ভালো হয়, ঠিক আছে? তো এটা ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে সবগুলা পেয়ে গেলাম, তাই না? তো এগুলো আমরা টুকটাক সবই পেলাম, কিন্তু 3টা জিনিস পেলাম না। ইউআরএল অপটিমাইজেশন করব, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করব, মেটা যেটা লিখে মানুষ সার্চ করে প্রথমে কিন্তু আমাদের ইউআরএল দেখে, তারপর দেখে টাইটেল, তারপর মেটা। এখন টাইটেল মেটা ডেসক্রিপশন ঠিক নাই, কিন্তু ওইগুলো আমার ফিক্স করতে হবে, ওই ধরনের আমার ঠিক না, তাহলে তো মানুষ ইউজার ফ্রেন্ডলি হলো না, তাই না? এগুলো আমাদের সহজ ভাবে সুন্দর ভাষায় যাতে বুঝতে সুবিধা এমন কিছু সেন্টেন্স দিয়ে লিখতে হবে। ওকে, তো আমরা এগুলো জানলাম। আচ্ছা, এই যে আমরা একটা বক্স দেখতেছি, তাই না? এই যে একটা বক্স, এই বক্স, এটা ইয়োস্ট এসিওর একটা বক্স। ইয়োস্ট এসিও প্লাগইনে এমন দেখায়, র্যাঙ্ক মাতে স্কোর দেখায়, কিন্তু এখানে দেখা, আমি আগে বলছিলাম যে এখানে গ্রিন বাটন সিগন্যাল করতে হবে। এই যে রিডিবিলিটি না, রিডিবিলিটিটা গ্রিন সিগন্যাল চলে আসছে। এই রিডিবিলিটি অনেকটা আপনার কন্টেন্ট রাইটের উপরে ডিপেন্ড করে। কন্টেন্টগুলো যদি ভালো হয় অটোমেটিকলি তখন এই সলভগুলো, যেমন এখানে বলতেছে যে সাব হেডিং ঠিক আছে, প্যারাগ্রাফ লেন্থ ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেন্টেন্স লেন্থ ঠিক আছে, কারণ এইগুলা সম্পূর্ণ তো কন্টেন্ট রাইটের উপরে, ঠিক আছে? কন্টেন্ট রাইটার যে সাব হেডিং এর টার্গেট কোড ইউজ করে, আমার ঠিক করা লাগতেছে না, বা এই পজিটিভ বিষয়, কিন্তু এই এসইওটা রিডেবিলিটিটা কিছু কিছু জিনিস আপনার কন্টেন্ট রাইটারের উপরে ডিপেন্ড করে, কিন্তু এই কিন্তু একটা জিনিস রং আছে, প্যাসিভ ভয়েস, এত পার্সেন্ট সেন্টেন্স কন্টেন্ট প্যাসিভ ভয়েস হুইচ মোর দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ এত, মানে বলতেছে কিছু মানে সেন্টেন্সে কিছু ইয়ে আছে ওইগুলোর জন্য এটা রং দেখছে, বাট সমস্যা নাই, এখানে যদি গ্রিন আসছে এটা ওকে। এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, রিডেবিলিটিটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, আর এটা আমরা করব এসইও করব। তাহলে ফার্স্ট অফ অল এই যে ফোকাস কিওয়ার্ড, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, তাই না? তো এই বক্সটার ভিতরে আমরা কি দেবো? টার্গেট, তখন আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি তোমার ফোকাস, তখন আমার ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে তোমার টার্গেটেড কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডটা এতবার, এইটা এই ফোকাস কিওয়ার্ডটা সাব হেডিং এ থাকবে, এই হেডিং এ এই কন্টেন্টের শুরুতে থাকবে, তখন বলে দিল কমার্শিয়াল রুট ক্লিনিং, এটাই তোমার হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তখন দেখেন একটা মজার জিনিস দেখেন, যখন আমি ফোকাস কিওয়ার্ডটা এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি অটোমেটিকলি কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসছে, মানে একটাই ওকে, কিন্তু আর কিছু লাগে না, তার কিছু ঠিকই করতে হলো না, কিন্তু এখন অনেক কিছু বাকি আছে। যখন আমি একটা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম তখন অটো কন্টেন্ট ভালো যেহেতু আমি দিলাম, অটোমেটিকলি এসও হয়ে গেছে, অটোমেটিকলি। এখানে র্যাঙ্ক পাতি স্কোর দেখা যায়, আর এখানে স্কোরটা দেখা যায় না, গ্রিন সিগন্যাল দেখা যায়। তো এখন তো আমাদের কিছু কিছু জিনিস ঠিক করতে হবে, যে ফোকাস কিওয়ার্ডে বসাতে বললাম, ফোকাস কিওয়ার্ডটা বসাই দিলাম, এসও ওকে। এখানে যদি অনেক সময় রেড, হলুদ থাকলে একটু কম, একটু দিতে হবে, সবুজ থাকলে দুইটা সবুজ বাতি জ্বালাতে হবে। ওকে, তাহলে আচ্ছা, তাহলে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন না, গুগলে যদি কমার্শিয়াল রুট ক্লিনিংকে সার্চ করে তখন এইভাবে এই ফরম্যাটে দেখতে পারবে, বুঝতে পারছেন সবাই? এই ফরম্যাটে দেখতে পারবে। তাহলে এই ফরম্যাট কেমন, ভালো আছে কি না, কি আছে কিনা, এগুলো তো আমরা জানি না। তো আমরা আগে জানছিলাম ইউআরএল এর ভিতরে টার্গেট কিওয়ার্ড রাখবো, টাইটেলের ভিতরে ইয়ে রাখবো, এবং মেটা ডেসক্রিপশনের শুরুতে আমরা টার্গেটেড কিওয়ার্ড রাখবো। আচ্ছা, এগুলো ঠিক তো করতে হবে। এই যে টাইটেল, এসইও টাইটেল, তো এই যে এসইও টাইটেল পেজ সেপারেটেড সাইট, এই যে সেপারেট বলতে এই যে একটা দাগ, এটা সেপারেট। আমি চাই আমি আমি চাই যে আমার টাইটেলে শুধু শুধু তার টার্গেটেড কিওয়ার্ডটা কিছু ইউনিক একটা কথা থাকে। কি অনেক সময় আছে টাইটেল গুলা দেখেন এমন হবে, কেমন হবে শুনবেন? আচ্ছা, অনেক সময় টাইটেল গুলা, কন্ট্রোল ভি,
এই যে দাঁড়ান একটা জিনিস দেখে আপনাদেরকে, বুঝতেছি, ওয়েট, এই যে এইটা একটা টাইটেল না? এই টাইটেল কমার্শিয়াল রুফ ক্লিনিং পিকচার ইমেজ অ্যান্ড স্টক ডট 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 ডট, এই টাইটেলটা ভালো না। আমাদেরকে শর্ট অ্যান্ড সুইট টাইটেল দিতে হবে। একটা টাইটেলের লেন্থ কত হবে আমরা কি জানছিলাম? 60-এর বেশি না, 60 ওয়ার্ডের বেশি না। এই ডট ডট রাখা যাবে না। আমরা এমন ভাবে একটা টাইটেল দেব 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর, যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। এটা কি ইউজার ফ্রেন্ডলি বলেন? এই ডট ডট পরে কি আছে আমি কি জানি, আপনি কি জানেন? এটা সুন্দর হলো? হলো না। মেটা ডেসক্রিপশনে এই ডট 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 আছে, এটা কি একটা সুন্দর একটা মেটা ডেসক্রিপশন হলো? আমরা সবসময় একটা সুন্দর মেটা ডেসক্রিপশন যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজার পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশনটা যাতে ওখানে ছোট্ট ওয়ার্ডের ভিতরে পায়। বুঝতে পারছেন? তো এটা একটা কি ভালো একটা টাইটেল হলো এটা, বা এটা কি একটা ভালো টাইটেল হলো, এই ডেসক্রিপশন হলো যে এটা কি হলো? এখানে দেখেন ওরা ফার্স্ট অফ অল ফার্স্টেই কিন্তু এই টার্গেট কিওয়ার্ডটা রাখছে, এই যে টার্গেট কিওয়ার্ড রাখছে, তাই না? আমাদেরকে ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা টার্গেট, কিন্তু এই টাইটেল আর এই ডেসক্রিপশনটা ভালো না। তো এখন আমরা আগে চলে যাই, আগের কথায়, আগের ক্লাসে যাওয়ার পর আমরা দেখতেছি যে হচ্ছে এখানে টাইটেল দিতে হবে, তাই না? আমার টাইটেল এখানে বক্স, এখানে টাইটেল আমি আমার গুগলে এইভাবে শো করবে। তো এখন আমি এটা দেখছি, তো আমি দেখতেছি কমার্শিয়াল রুফ ক্লিনিং এসইও এক্সপার্ট, তো এখানে সাইট নেমটা আছে, এই যে সাইট নেম। তা আমি চাচ্ছি অত কিছু না, ঠিক আছে? আমি জাস্ট টাইটেলটা রাখবো। কিন্তু অনেক সময় আমরা কালকের ক্লাসে জানছিলাম যে টাইটেলে কিছু সংখ্যা ইউজ করলে ভালো হয়, ঠিক আছে? বা কিছু পাওয়ার কিওয়ার্ড বা পাওয়ার কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। তো টপ, বেস্ট, ধরেন আমি দিলাম বেস্ট, আচ্ছা, বেস্ট কমার্শিয়াল রুফ ক্লিনিং সার্ভিস লিখলাম, আমি লিখে দিচ্ছি। এই যে এই গ্রিন, এই সবুজ বাতি আছে কিনা, এই সবুজ বাতিতে আমাদেরকে রেড না নিয়ে যায়, আমাদেরকে এটা সবসময় সবুজ বাতি বা সবুজ লাইন যেন থাকে। আচ্ছা, আমি যেহেতু একটু শর্ট আমাদের জানছিলাম 60 ওয়ার্ডের নিচে হলে সমস্যা নেই, তো আমি জি ইয়েস্ট সার্ভিস আগে দেখাইছিলাম ডাইন হাতে, সার্ভিস জি সার্ভিস সার্ভিস আচ্ছা, এখন কিন্তু এটা আমাদেরকে এই যে এটা মোবাইল রেজাল্ট দেখাচ্ছে, আর ডেস্কটপ কিভাবে দেখাবে? ডেস্কটপ কিন্তু এইভাবে দেখাবে, ঠিক আছে? এটা মোবাইল ভার্সন আর এটা ডেস্কটপ ভার্সন, তাহলে আমাদেরকে মোবাইল ভার্সন ডেস্কটপ ভার্সন সব মিলাই কিন্তু আমাদের করতে হবে। এখন ডেস্কটপে দেখা যাচ্ছে কিন্তু মোবাইল দেখা যাচ্ছে না, এটাকে বলে এসিআরপি ফিচার। এসিআরপি ফিচার, আচ্ছা, এসিআরপি ফিচার, ওকে। তখন আমি এটা আমরা যেহেতু আরেকটা বিষয় কি জানলাম, একটা সংখ্যাগুলো ইউজ করবো, বা টপ 10 কমার্শিয়াল রুট ক্লিনিং, বা বেস্ট কমার্শিয়াল রুট ক্লিনিং সার্ভিস 24, বা এরকম সালগুলা বা সংখ্যা ইউজ করলে ভালো হয় কন্টেন্ট। তো আমরা এটা ধরেন একটা করলাম 2024, 2024 একটা লেন্থ কিন্তু আমার ঠিক আছে, তাই না? এখন গ্রিন আছে, তাহলে আমি বেস্ট কমার্শিয়াল রুফ ক্লিনিং সার্ভিস 24। এখন আমি ডেস্কটপে দেখবো কেমন দেখা যায়। এখন ডেস্কটপে দেখতেছি না, ডট ডট না, একটা সুন্দর একটা টাইটেল হয়েছে না? হয়েছে। এবার আমরা স্লাগটা কি, ঠিক আছে? অনেকে এই স্লাগকে আমরা র্যাঙ্ক মধ্যে শিখছিলাম পারমালিঙ্কও বলে, স্লাগও বলে, এটা আমরা আগের ক্লাসে আমরা শিখছিলাম, ঠিক আছে? তো এটা পারমালিঙ্ক মানে এই ওয়েবসাইটের লিঙ্কিং, এই পারমালিঙ্ক পেজের লিঙ্ক, ঠিক আছে? পারমালিঙ্ক এটাও স্ট্রাকচার করা যায়, কিন্তু আমরা এখন স্ট্রাকচার এটা করবো না। আচ্ছা, মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন ভাই, এখন আমি তো আমার তো ইংলিশ অজানা, বা ইংলিশ তো আমি জানি না, তখন আমি মেটা ডেসক্রিপশনটা কিভাবে করবো ভাই? আমি নিজেও পারি না অতটা, মানে অনেক ওয়ার্ড থেকে ওগুলো আমি নিজেও পারি না। তখন আমরা কি করবো? তখন যেহেতু আমরা এই কন্টেন্টটা কিন্তু আমরা কন্টেন্ট রাইটার দিয়ে লিখছি, তাই না? আমরা পে করে লিখছি, তো আমাদের কন্টেন্ট রাইটারের প্রথম ফার্স্টে আমাদের সে কি রাখছে? ফার্স্টে কিন্তু আমার টার্গেট কিওয়ার্ড রাখছে, প্লাস এগুলো আমার ফার্স্ট ওয়ার্ডের মধ্যে রাখছে। সেক্ষেত্রে আমরা যেহেতু পারি না, তখন আমরা এই 2 থেকে 3 লাইন, ধরেন আমি এগুলো এই ফার্স্ট লাইনটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মেন কিওয়ার্ড ওটা তো অবশ্যই থাকবে, কন্টেন্ট রাইটারে অবশ্যই থাকতেই হবে। তো এটা কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে লাল হয়ে গেছে মামা, দেখছেন? মামা লাল হয়ে গেছে, এখন এটা কমাতে হবে। আমরা ততটুকু শর্ট অ্যান্ড সুইট, ঠিক আছে? আর যেন ডট ডট না হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা শর্ট অ্যান্ড সুইট রাখার ট্রাই করব। আচ্ছা, আচ্ছা, যা এতটুকুই হোক, সমস্যা নাই। যে আপনি এতটুকু হলো না, কিন্তু আমাদের ফার্স্ট অফ অল এই ফার্স্ট সেন্টেন্সে আমাদের টার্গেট কিওয়ার্ড আছে, ঠিক আছে? একটা আমি যদি না পারি দেন আমি কপি পেস্ট করবো, কোনো সমস্যা নেই। জি, এটা কমার্শিয়াল রুট ক্লিনিং টার্গেট কিওয়ার্ড,
আচ্ছা, আমরা ফার্স্টে পেলাম, তো আমি এখানে রাখছি ফার্স্টে কমার্শিয়াল রুট ক্লিন এখানে রাখার ট্রাই করছি। আমরা আগে জানছি ইউআরএল টাইটেলের টাইটেলও রাখতে হবে এবং ডেসক্রিপশনে রাখতে হবে, তো আমরা এটা দুটাই কিন্তু আমরা রাখলাম। তো মোটামুটি আমাদের আগে এসেও মামা হচ্ছে সবুজ বাতি জ্বালা দিছিল, কিন্তু এগুলো তো আমাদের তাও ঠিক করতে হবে, তাই না? তো ঠিক করা বা সব কিছু ঠিক করলাম, এখন যদি এই পাবলিশটা না দিই তো এই কন্টেন্ট কিন্তু তার ওয়েবসাইটের ভিতর যাবে না, তাই না? তখন ধরেন আমি তারপর কাজ মূল ফুল শেষ, আজকে আমাদের ফুল শেষ আমরা এখানে এই যে ইউআরএল অপটিমাইজেশন করলাম, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করলাম, মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন করলাম, মেটা কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সটটা করলাম। মেটা কিওয়ার্ডটা একটু অন্যরকম কিওয়ার্ড, এটা আমি পরবর্তী শেখাবো। মেটা কিওয়ার্ডটা কি, মানে মনে হচ্ছে যে মেটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড শুনলাম, মেটা কিওয়ার্ডটা কি? আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা জানলাম, অ্যাঙ্কর টেক্সট কি, ইমেজ কি, ইমেজ এসো একটা মাথায় রাখতে হবে যে এসইও করার সময় যে কোনো ছবি পোস্টগুলো যখনই ওয়েবসাইটের ভিতরে ঢুকাতে হবে অবশ্যই সেগুলো ইমেজে রিনেম করতে হবে, অল্টারনেটিভ ট্যাগ বা টেক্সট দিতে হবে, মনে থাকবে এটা সব সময়। এসইও করতে হলে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। হেডিং কিভাবে চেঞ্জ করতে হবে, হেডিং কিভাবে দিতে হবে, এটা আমরা শিখলাম। ইন্টারনাল লিঙ্ক কিভাবে করতে হবে, এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা শিখলাম। তা অরফান পেজ কি, এটা শিখলাম। কিওয়ার্ড ডেনসিটিটা কি, এটা আমরা শিখলাম, তাই না? এবার কিওয়ার্ড ডেনসিটিটা যদি কম হয়, এখানে তো দেখা যাচ্ছে না, তো র্যাঙ্ক মধ্যে আরেকটা আমরা ক্লাস নিব, তো তখন কম হয়, তখন তার টার্গেটেড কিওয়ার্ড কম, যখন এটা কন্টেন্ট টার্গেটেড কিওয়ার্ড কম থাকে তখন কিওয়ার্ড ডেনসিটিটা কমে যায়, আর যখন বাড়ে তখন ডেনসিটিটা বাড়ে, আমরা বাড়ানোর ট্রাই করব। ওকে, তাহলে এটা আমরা অন পেজ এসিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? তখন এটা যে আমি পাবলিশটি দেবো, এই যে পাবলিশড, সঙ্গে সঙ্গে গুগলের কাছে চলে গেল, গুগলের কাছে চলে গেল। এবার গুগল এই পেজটা তাকে অপটিমাইজ করে সে যদি মনে করে আমার গুগলে রাখবে, সে গুগলে এখন যে গুগলে আমি প্রস্তাব করলাম, গুগল যদি সম্মতি দেয় ওয়েবসাইটে ইন্ডেক্স হয়, এটা টেকনিক্যাল শিখবো আমরা। ইন্ডেক্স করে ওয়েবসাইট এই পেজকে গুগলের কাছে রেখে দেবে, বলতে পারছি? ওকে, তাহলে এটাই আমাদের মূলত কাজ, যে আজকে শিখলাম যে একটা কন্টেন্টকে এসইও করে ইয়োস্ট এসইও দ্বারা, এই যে আমরা এবার যাই এই পেজের ভিতরে যাই, এখানে পেজ দেখেন, এই যে দেখছেন, এই পেজ দেখেন, অথরিটি ইমেল সাদি পাবলিশ করলাম এত এত তারিখে, এসইও টাইটেল এত, মেটা ডেসক্রিপশন কি ফ্রেশ এত। তাহলে পেজটা এখন আমাকে একটা পেজ ছিল, এখন কয়টা পেজ হয়ে গেল? দুইটা। তো এইভাবে ধর যদি 10টা পেজ বলি, 10টা পেজ কন্টেন্ট দিয়ে এসইও আপনি ওয়ান পেজ এসইও এইভাবে আপনারা করবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? পেরেছেন? ওকে, ঠিক আছে, এইভাবে আপনারা অন পেজ এসইও গুলো করবেন। তাহলে দেখছেন, তাহলে এবার আমি যদি এডিটে ক্লিক করি বা ভিউতে যদি আমি পেজটা দেখি, এখন ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পর দেখেন এটা এইভাবে আছে, এটা ওয়েবসাইটের ভিতরে এইভাবে আমি দেখতে পাচ্ছি, যে লিঙ্কিং গুলা করছি এইভাবে করছি, বুঝতে পারছি? ক্লিয়ার? আজকে মূলত এটাই ক্লাস ছিল, যে একটা কন্টেন্টকে কিভাবে আপনি ইয়ে করবেন, পোস্ট করে ওইটা এসইও করবেন। আচ্ছা, এখন অল ইন ওয়ান এসইওটাও ঠিক তেমনইভাবে সেম ভাবে। তো এই জি, আজকে এই পর্যন্ত থাক, তো আমরা প্র্যাকটিস করতে হবে কিন্তু, বুঝতে পারছেন? তো এই কন্টেন্ট আপনারা এইভাবে পোস্টগুলো করবেন। ক্লিয়ার? আর তো কোনো সমস্যা নেই। আচ্ছা।